প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই বুঝলাম আমার স্বামী মহাশয়ের আমাকে ঠিক পছন্দ করেননি। তার হাব ভাবে বেজায় বিরক্তের প্রকাশ। আমার সঙ্গে কথা বলা তো দূর, ফিরে তাকাতেও এক রাশ অরুচি যেন। আমি মন মরা হয়ে একলা একলা বসে রইলাম রাত 1টা অবধি। স্বামী নামক প্রাণীটির ছায়ার চিহ্নটাও দেখতে পেলাম না। চতুর্থ দফায় হাই তুলতে যাব, ঠিক তখনই একটা লম্বা কালো অবয়ব ঘরের ভেতরে প্রবেশ করলো। আমি ঘোমটার তলেই থমকে গেলাম। ভয়ে হাত পা নিষ্পিস করতে লাগলো। বুকের ভেতরে হাতুড়ির বাড়ি মনে হচ্ছে। এই বুঝি বেরিয়ে গেল রুহুটা। নিজেকে আরো গুটিয়ে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। লম্বা ঘোমটা থাকার কারণে তার চেহারা আমি দেখতে পেলাম না। তার পায়ের গতি দেখে বুঝলাম অনেকটা জোরের মুখে পড়েই আসতে হলো এ ঘরে। নিমিষেই মন খারাপ বেড়ে আকাশ ছুলো আমার। কি এমন কারণ আমাকে মানতে পারছে না কেন সে? আমাদের বৈবাহিক ঘটনাটা সম্পূর্ণ পারিবারিকভাবেই ঘটেছে। যেভাবে আর 8-10টা মেয়েকে লোকে দেখতে যায়, সেভাবেই আমাকে দেখতে এসেছিল এনারা। এরপর পছন্দ, গুরুজনদের আলাপ আলোচনা, দীর্ঘ 1.5 মাস জুড়ে বিয়ের আয়োজনের পর আজ কাঙ্ক্ষিত দিনটি হাতে পেলাম। পাত্র পাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়ার নিয়মটা আমাদের বেলায় না ঘটলেও তাকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম অন্তত, আমাকে কি পছন্দ হয়েছে আপনার? উত্তরে তিনি বলেছিলেন, এখানে অপছন্দের কিছুই নেই। এইটুকু বলেই উনি ফোন কেটে দিয়েছিলেন। আমি ধরে নিয়েছিলাম লজ্জা, এখন মনে হচ্ছে সংকোচ। হয়তো আমাকে দারুণ অপছন্দ তার, মুখ ফুটে বলতে পারিনি। আমি কি ভাববো এই ভেবেই 7-5 চিন্তারা মগজটাকে ঘোলাটে করে তুলেছে। ছোট্ট দম ফেলাবো, ঠিক এমন সময়ে ওনার রুক্ষ কণ্ঠস্বর আমাকে কাঁপিয়ে তুললো। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটি স্বাভাবিক, সহজ সরল, বেশ ভদ্রতার সঙ্গে বলা, অথচ ভীষণ কাঠিন্য যোগ করা। আমি বিস্মিত হয়ে রইলাম। কোনোভাবে মাথা হেলিয়ে হ্যাঁ উত্তর প্রদানের সঙ্গে সঙ্গেই তিনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আমি মূর্তির ন্যায় জমার তখনও। একটু একটু করে রাত বাড়ছে। একসময় ফুরিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতন। ফুটে উঠবে আলোকিত আকাশ, যেখানে চাইলেই দুনিয়ার সব কষ্ট উবে যায়। ওই আসমানের কোথাও বসে আছেন যিনি, যার হুকুমে চলছে গোটা পৃথিবী। তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার কষ্ট আর যন্ত্রণাগুলো উপলব্ধি করতে পারছেন। এই তো ঢের। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চেয়ে বড় জাদুবাণী আর হয় না। আমি গোসল শেষে ফজরের নামাজ আদায় করে বারান্দায় এসে দাঁড়ালাম। কোমর সমান চুলগুলো মেলে গামছাটা তুলে নিলাম অন্য হাতে। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ মাত্র, এরই ভেতর চারপাশ ফকফকে হয়ে উঠেছে। বাতাসে বিশুদ্ধতার ঘ্রাণ। গতকাল সারা রাত একলা কেঁদে কেটে ঘুমানোর অসহ্য ব্যথাটা এখন আর তাড়া করে বেড়াচ্ছে না। এত মনটা হালকা লাগলেও মুখটা ভার তখনও। আমার ভার মুখখানা আরো ভার হলো পাশের বারান্দার নজর পড়তেই। সেখানে এলোমেলো ভাবে উড়ছে ক্রিম রঙের শেরওয়ানিটি। এটি গতকাল বিয়ের সময় আমার স্বামী পরেছিল। সারা রাত উনি আসেননি। তবে কি পাশের রুমে ঘুমিয়েছিলেন? কিন্তু কেন এমনটা করেছেন, যখন আমাকে বিবাহ করতে কোনো সমস্যাই ছিল না উনার? তাহলে বিয়ের পর কেন আমাকে দূরে ঠেলে দিয়েছেন? আমার থেকে দূরে দূরে থাকছেন, দুটো কথা বলছেন না। ভুল করে আমার চোখে চোখ পড়া মাত্রই ফিরিয়ে নিচ্ছেন। কি লুকোতে চাইছেন উনি? কোনো মিথ্যা কথা নাকি ঘৃণিত অপরাধ? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কানের পাশ ঘেঁষে এক চিলতে বাতাস উড়ে গেল। আমি সম্বিত ফিরে পেলাম। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে আমি কোনোভাবে আটকে রাখতে পারলাম না, বরং সেকেন্ডের ব্যবধানে আমার চিত্ত অস্থির হয়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এ যেন নিজের সঙ্গে নিজেরই মৌন যুদ্ধ। ছোটবেলা থেকে বাবা মায়ের ভীষণ আদরে বড় হওয়া আমি, স্বামীর অবহেলার পাত্রী, তাও প্রথম দিনেই একদমই বিনা কারণে। আফসোসটা এখানেই, অন্তত একবার আমাকে উনি বলতেন আমি নিজে থেকে বিয়েটা ভেঙে ফেলতাম। আমার আব্বা আম্মা কখনোই আমার অসম্মতিতে বিয়ে দিতেন না। মনের ভেতর থেকে কে যেন উকি মারলো। নরম মনের আমি এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই অবহেলা এবং দূরত্বের পেছনের কারণটা খুঁজে বের করব। যদি আমাদের ভেতরে তৃতীয় ব্যক্তি থেকে থাকে তবে আমি বেরিয়ে আসব। আমি হয়তো উনার এবং অন্য কারো ভেতরে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। দরজায় টোকা পড়লো। চোখ মেলে ঘড়িতে সকাল 8টা আবিষ্কার করলাম। দ্রুততার সঙ্গে নিজেকে গুছিয়ে মাথায় আঁচল টেনে দরজা খুললাম। আমার স্বামীর মামাতো বোন অধরা এবং আমার ননা শাহরিন আপু দাঁড়িয়ে। তারা আমাকে নিতে এসেছেন। আমি স্মিত হাস্য বেরিয়ে এলাম। আসার সময় অধরা আমার গায়ে গা লাগিয়ে দাঁড়ালো।
ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, চুল ভেজা কেন ভাবি? আমি প্রশ্নের জবাব দিতে গিয়েও দিলাম না। তার ঠোঁটে দুষ্টু হাসি। আমার কাছে এর কোনোই উত্তর নেই। মলিন মুখের মৃদু হাসিখানা ছুড়ে দিয়ে আমি গট গটিয়ে এগিয়ে চললাম। সারাদিনে কোনো প্রকার কাজ না করলেও এখন বেশ ক্লান্ত আমি। কিছুক্ষণ আগেই সকল মেহমানদের বিদায় হয়েছে। বাড়িতে এখন আমি, আমার শাশুড়ি, আমার দেবর লাবিব এবং আমার স্বামী। ওহো, এতক্ষণে তো তার নামটাই আমি উল্লেখ করিনি। মহাশয়ের নাম প্রহর। ওনারা সৈয়দ বংশের। আর আমার নাম রূপ, ছোট্ট সোজা একটি নাম রূপ। আমিও এই নামের মতোই সহজ সরল ভাবে জীবনটাকে ভাবতাম, কিন্তু এখন নিজেকে কুটিল এবং জটিল করে তুলতে ইচ্ছে করছে। কেননা এরই ভেতরে আমি আবিষ্কার করেছি ওই রুক্ষ মানুষটিকেই আমার প্রচন্ড মনে ধরেছে। তাকে নিয়ে স্বপ্নে সাজানো কাঙ্ক্ষিত সোনার সংসারটিতে সাজাতে চাই আমি। তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উজাড় করতে ইচ্ছে করছে। মাত্র একদিনের ব্যবধানে এতটা পাগল কি করে হলাম? ভাবতেই লজ্জারা ঘিরে ধরে আমাকে। একেই বুঝি বলে বৈধ সম্পর্কের শক্তি, টান। আমার মা বলতো, যখন তোর বিয়ে হবে তারপর বুঝবি স্বামী কি জিনিস। মায়ের কথার মর্মার্থ এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারাদিনে একটি বারের জন্য তার সঙ্গে কথা হয়নি আমার। নানান বাহানায় এদিক ওদিক ছিলেন। কিছুক্ষণ আগে আত্মীয়দের এগিয়ে দেওয়ার নাম করে বেরিয়ে গেলেন। এখনো আসছেন না। আমি ক্লান্ত শরীরটাকে বিছানায় মেলে ধরলাম। সারাদিন আমার ঘরেই কাটিয়েছি আমি। সকালে সে যে এই ঘর ছেড়ে বেরিয়েছি, তারপর এই আসলাম। অথচ ঘর গোছানো। আম্মা হয়তো কাউকে দিয়ে গুছিয়ে রেখেছেন। মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চুলের খোপার কারণে শুয়ে আরাম পাচ্ছি না বলে খোপা খুলে ফেললাম। বালিশ সোজা করতে গিয়ে অজান্তে হাত পড়লো চাদরের একেবারে কোণার অংশে, এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। 6 ইঞ্চির মতো জায়গাটা রক্তে রাঙানো। যদিও রক্তের দাগ শুকিয়ে গেছে ইতিমধ্যেই, তবুও আমার ভেতরটা কাঁপছে। কার রক্ত এগুলো? আর এলোই বা কোথা থেকে? কি আশ্চর্য, আমি নীরবে কাঁদছি। মনটা অস্থিরতায় ভরে রয়েছে। কাউকে রক্তের বিষয়টা নিয়ে জিজ্ঞেসও করিনি। অপেক্ষা করছি উনি এলে এই প্রশ্নের জবাব দিতে বলবো। আমার জানা মতে এই ঘরে উনি ছাড়া আর কেউই প্রবেশ করেনি সারাদিনে। রাত 10টার দিকে আমার শাশুড়ি রুমে এলেন। আমি উল্টো পাশ ফিরে শুয়ে ওনাকে না দেখলেও ওনার উপস্থিতি টের পেলাম। দ্রুত হস্তে চোখ মুছে নিলাম। এইটুকু কান্নাতেই চোখ ফুলে লাল বর্ণ ধারণ করেছে। আমার আবার কান্নার অভ্যেস নেই। আমার শাশুড়ি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, কিরে মা, কাঁদিস কেন? কি হয়েছে? আমি আমতা আমতা করতে লাগলাম। কি জবাব দেব? উঠে বসতে বসতেই জুৎসই জবাব খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম চট করে। বললাম, বাড়ির কথা মনে পড়ছে আম্মা। বলেই মাথা নিচু করে রইলাম। আমার শাশুড়ি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশে বসে স্নেহের গলায় শুধালেন, আমারও যখন নতুন বিয়ে হয় তোর মতো আমিও কাঁদতাম। সবার সামনে না, একা একা। এই ধর গোসল শেষে ছাদে গিয়েছি রোদ পোহাতে। ওই একলা দুপুরে মন ভরে কেঁদে নিচে নামতাম। চোখ লাল হয়ে থাকতো। কেউ জিজ্ঞেস করলেই বলতাম বেশি পানি দিয়ে গোসল করেছি আজ, তাই এমন। কেউ বুঝতো না, অথচ তোর শ্বশুর ঠিকই বুঝে যেত। দুদিনের সম্পর্ক, অথচ কি যে মায়া ছিল মানুষটার মাঝে। রাতের বেলা আমাকে বোঝাতো বাবার মতো আগলে রাখছে সারা জীবন। মায়ের মতো চুলে তেল দেওয়া থেকে শুরু করে খাইছে কিনা পর্যন্ত সবকিছুর হিসেব রাখতো সেই মানুষটাকে ছাড়া। এখন একাই সব সামলাতে হয়। কত কিছুর হিসেব গোলমাল হয়। অনুভব করলাম শাশুড়ি মা চোখ মুছছেন। তখন আমার চোখেও পানির জোয়ার। ভেজা পাতা পলক মেলাতে কষ্ট হচ্ছে। শাশুড়ি মা নিজে ধাতস্থ হয়ে আমাকে বললেন, আমার ছেলেও যেন সেভাবেই তোকে আগলে রাখে, আজীবন দোয়া করি। যতই আমরা থাকি না কেন, স্বামীর উপরে এবং স্বামীর মতো আর কেউই হয় না মেয়েদের রে। আমার বুকে তখন উথাল পাথাল কাঁপন। আমি কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা করছি। যেই মানুষটার উপরে বিশ্বাস ও ভরসা রেখে অন্য মাটিতে নিজের শেকড় গড়তে এলাম, সেই মানুষটাই আমাকে অবহেলার পাত্রী বানিয়ে ছাড়লো। এর চেয়ে কষ্টের আর কি বা হতে পারে? আমাকে ডিনার করার জন্য বললেও আমি রাজি হলাম না। আমার শাশুড়ি মা হাত ধরে টেনে নিয়ে গেলেন। টেবিলে আমার দেবর লাবিব বসে রয়েছেন। তিনি গোগ্রাসে গিলছেন দেখলাম। আমার হঠাৎই হাসি পেয়ে গেল। ব্যাপারটা আমার দেবর খেয়াল করে এক চোখ টিপলেন। আমি ঘাবড়ে গেলাম। হতবিহ্বল চোখে চাইলাম। এবার লাবিবের ঠোঁটে দুষ্টু হাসি। আমারও হাসি পেয়ে গেল। দেবর হিসাবে এইটুকু মজা করার অনুমতি তাকে দেওয়া যায়। ঠিক তখনই খেয়াল করলাম আমার স্বামী মহাশয় মেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। শাশুড়ি মা তাকে দেখে বললেন, চলে আসছিস, আয় বস, তোর জন্য বৌমাও না খেয়ে আছে। শুনলাম উনি গম্ভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন, তা তো দেখতেই পাচ্ছি। এই বলেই উনি ঘরে চলে গেলেন। আমি দোটানায় পড়লাম। আমার কি ওনার পিছু পিছু যাওয়া উচিত নাকি খেতে বসা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যখন, তখনই শাশুড়ি মাই সাহায্য করলেন।
আমাকে খেতে বসিয়ে দিলেন। উনি ফ্রেশ হয়ে আসবেন এমনটা বলার পর আমিও অল্প একটু খেয়ে নিলাম। আমার খাওয়া শেষে উনিও আসছেন না দেখে আমাকে ঘরে পাঠালেন আম্মা। এসে দেখি উনি বিছানায় আধশোয়া অবস্থায় মোবাইল টিপছেন। আমার ছায়া যেই না রুমে পড়লো ওনার কপালে ভাঁজ সৃষ্টি হলো কতগুলো। ব্যাপারটা আমার নজর এড়ালো না। মন খারাপের একটা স্ফুলিঙ্গ ভেতর থেকে বের হতে চাইলো। আমি পুরোপুরি ইগনোর করলাম সেটাকে। কথায় কথায় মন খারাপ করলে চলবে না। বাঙালি নারীদের চলেও না। সংসার করতে গেলে মান অভিমান বিসর্জন দিয়ে তবেই সংসার করতে হয়। উনি ওনার মতো ফোনে ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আমি তাই আগ বাড়িয়ে মৃদু কণ্ঠে বললাম, খাবেন না? উনি উত্তর দিলেন না। আমার গলায় কষ্টের দলা পাকিয়ে উঠল। হজম করার চেষ্টা করেও করতে পারছি না। জীবনে কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিনা জানি না। বিয়ের দ্বিতীয় দিন একটা স্বপ্নের দিনের ন্যায় থাকে সবার জন্য। এই সময় প্রেম হয়, ভালোবাসা হয়। একজন অপরজনের সাথে একটু কথা বলার জন্য ছটফট করবে, একজন অপরজনের উপর অধিকার খাটাবে, মেহমানদের ভিড়ে কিছুটা সময় কাটানোর আপ্রাণ চেষ্টা করবে। এভাবেই না দুজনের প্রতি দুজনের টান বাড়বে। অথচ আমার সাথে কি কাহিনীটাই না ঘটছে, কি অদ্ভুত। আমি আবারও বলার চেষ্টা করলাম, খাবেন না? অথচ গলা দিয়ে কোলা ব্যাঙের ঘড়ঘড় শব্দ ছাড়া আর কিছুই বেরোল না। তেতো অনুভূতিতে মন বিষাক্ত। আমার রোজ ঝলমলে আকাশে কোথা থেকে এই কালো মেঘের আবির্ভাব ঘটলো জানি না। ফিরে চলে যেতে চাইলাম, হঠাৎ মনে পড়লো রক্তের কথাটা। 1 মিনিট সময় নিয়ে নিজেকে সাহস জোগালাম। অনেকটা গাঢ় কণ্ঠে প্রশ্ন করে বসলাম এবার, চাদরে ওটা কিসের রক্ত? উনি এবার ভূত দেখার ন্যায় চমকে উঠলেন। ফোন ফেলে দিয়ে চাদর টানাটানি শুরু করলেন। মুখ দিয়ে প্রশ্ন করে চলেছেন, কই রক্ত? কোথায়? আমি বললাম, বালিশের পেছনে দেখুন। আমি গোজ করে রেখেছি যাতে কেউ না দেখে। কেউ দেখেনি তো? না, শুধু আমি। যাক, উনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু আমি স্বস্তি পেলাম না। পুনরায় জবাবের প্রত্যাশায় প্রশ্ন করলাম, বললেন না তো কার রক্ত এগুলো? আপনাকে তো জখম দেখাচ্ছে না তবে? আর এখানে এলো কি করে? উনার মসৃণ কপাল আবারও ভাঁজ বিশিষ্ট হলো। আমিও শক্ত হওয়ার চেষ্টা করছি। উত্তর আমার জানতেই হবে। উনি হঠাৎ রূঢ়ভাবে বললেন, সে তোমার না জানলেও চলবে। এটা আমার ঘর, এখানে কোথায় কি হচ্ছে তা আমি জানবো না? ফট করে মুখ দিয়ে জোরালো গলার প্রতিবাদ বেরিয়ে এলো। দেখলাম ওনার ঠোঁট জুড়ে তাচ্ছিল্যের হাসি। এটা তোমার ঘর? একদিনে ঘর তোমার নামে হয়ে গেল? মা লিখে দিয়েছেন নাকি? আমি জবাব দিতে পারলাম না। চোখ ভরে উঠলো আবারও। অভিমান হলো এবার, কড়া অভিমান। ঠিক করলাম আগামীকাল বাবার বাড়ি যাওয়ার পর আর কোনো দিনই ফিরে আসবো না। ওনার এই অহংকার নিয়ে উনিই থাকুক। সংসার আর ভালোবাসার কোনো দরকার নেই আমার। আমি বেরিয়ে গেলাম। যাওয়ার আগে লক্ষ্য করলাম উনি বেশ চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন লাগাচ্ছেন। আমার বেডরুমের পাশেই আরেকটি ঘর। সেখানে থম ধরে বসে রইলাম। এই ঘরেই গতকাল আমার স্বামী থেকেছে। এই বিছানায় ঘুমিয়েছে নিশ্চয়। বুকের ভেতরে এক রাশ অভিমান, তবুও কিসের টানে যেন খুব অসহায়ের ন্যায় আমি বিছানায় হাত বোলালাম। যাকে একবারও ছুঁয়ে দেখার কপাল আমার হয়নি, তার জন্য মন কেন কাঁদে বুঝি না। এর চেয়ে আগেই তো ভালো ছিলাম। এত জ্বালা যন্ত্রণা আর চিন্তা কিছুই ছিল না। বাবার ঘরে অতিরিক্ত আদর পাওয়ার জন্যই কি আমার সাথে এমনটা হচ্ছে? স্বামীর আদর কি কপালে নেই তবে? চোখ বেয়ে টপা টপ পানি পড়তে লাগলো। আমি মোছার চেষ্টা করলাম না। সব কষ্ট মুছে দিলেই চলে যায় না? 11টার কাছাকাছি ঘড়ির কাঁটা। ঘরে কেউ ঢুকেছে অনুভব করতে পেরে আমি গুটিয়ে গেলাম। দ্রুত চোখ মুছে পেছন ফিরে দেখলাম আমার দেবর লাবিব দাঁড়িয়ে। আমাকে দেখে উনি বললেন, ভাবি আপনি? আমি বিষম খেলাম, কি বলবো, কি অজুহাত দেখাবো। চোখে চোখে চেয়ে রইলাম। লাবিব বললেন, ভাইয়া তো ওই রুমে। আমি বিছানা গোছাতে এসেছিলাম। ঝটপট উত্তর দিলাম। লাবিব হেসে দিলেন, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাবি। এই ঘরে কেউই থাকে না, এটা গেস্ট রুম। ও, এখানে শুধু গেস্টরা এলে তবেই থাকে? হ্যাঁ, এছাড়া সারা মাসি আম্মু দরজায় তালা দিয়ে রাখে। আজকে সব মেহমান চলে গেল। দেখবেন কালকে এই দরজায় তালা মেরে দিবে আম্মু। আমার ইয়ারফোন এই রুমে রেখে গেছে অধরা, সেটাই নিতে এলাম। ও, গতকাল রাতেও কি এই ঘরে গেস্টরা ছিল? হুম। অধরা, বড় আপু, ওনার ছেলে, এরাই ছিল। কেন ভাবি? আমি মাথা নাড়িয়ে বললাম, এমনিতেই, কিছু না। আমি বেরিয়ে গেলাম। মাথায় জট লাগলো। তাহলে ওনার শেরওয়ানি কেন বারান্দায় ছিল? আর উনি যদি এই ঘরে না থেকে থাকেন, তবে কোথায় থেকেছেন রাতে? কিছুই বোধগম্য হচ্ছে না। সবকিছু রহস্য এবং ধোঁয়াশা। তুমি এরকম পাগলের মতো করছো কেন বলো তো? তোমার কি মনে হয় 7 বছরের সম্পর্ক আমি এভাবে নষ্ট হতে দেব? অবশ্য দোষ সম্পূর্ণই তোমার।
আমার সাথে রাগারাগি না করলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না, বুঝেছো? আমি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলাম। ঘরে ঢোকা মাত্রই কথাগুলো কানে এলো। প্রহর সাহেব বারান্দায় কথা বলছেন কারো সঙ্গে ফোনে। উক্তিগুলো তারই, তাহলে আমাকে অবহেলা করার পেছনের কারণ এই? ওনার 7 বছরের সম্পর্ক আছে? ছি ছি ছি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলেন উনি, এইভাবে। ঢোক চেপে ডুকরে উঠলাম। গোঙানির শব্দটা এতটাই জোরে হলো যে উনি টের পেয়ে গেলেন। শস্য ব্যস্তভাবে ফোন রেখে ছুটে এলেন আমার সামনে। আমি তখন মাটিতে বল ছেড়ে পড়ে আছি। শরীরটা নিশ্চল লাগছে, চোখ বেয়ে মেঘের বাড়িধারা। আমি কোনোদিন ভাবতেও পারিনি কারো মাঝে থার্ড পার্সন হয়ে দাঁড়াবো। প্রহর সাহেব ঠোঁট চুলকালেন, গাল চুলকালেন, ঘন দাড়িতে হাত বোলালেন। উনি নিশ্চয়ই ভাবছেন আমাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। আমিও কাঁদতে কাঁদতে ভাবছি কোন বাণী শুনলে নিজের মনটাকে শান্ত করতে পারবো। অদ্ভুত হলেও সত্যি, এত কিছুর পরও আমার মন বলছে একবার, শুধু একবার উনি আমাকে জড়িয়ে ধরুক, তাতেই দগ্ধ মনের জ্বলুনি কমবে। কি আশ্চর্য, এতটা বেহায়া কবে থেকে হলাম আমি? ছলছল চোখে আমি তার দিকে তাকালাম। তিনি বলার চেষ্টা করলেন, রূপ শোনো। আমার যে কি হলো তখন কোনো কথায় কর্ণ ভরে গেল না। নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়লাম ওনার গায়ের উপরে। উনি টাল সামলাতে না পেরে আমাকে ধরলেন কোনো মতে। আমি হাও মাও করে কাঁদছি, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যাচ্ছে, তবুও থামাতে পারছি না। লজ্জায় গাল নাক সব লালচে বর্ণ ধারণ করেছে। এতটা অপমানিত আর কোনো দিনও হয়নি বোধ হয়। যখন হুঁশ ফিরে এলো তখন কান্নার বেগ কমলো। তবু অসাড় হয়ে তার কাঁধে মুখ গুজে রাখলাম। তার বুকের কম্পন আমাকে সহকম্পিত করে তুলছে। অদ্ভুত শিহরণ শিরায় শিরায়, রগে রগে, পাজরে পাজরে কাঁপন ধরেছে। কালো মেঘের ঘন ঘটা সরে বসন্তের মৃদুমন্দ বাতাস কাঁপিয়ে তুলছে মন বাড়ি। ওনার সারা শব্দ নেই, কোনো বাক্য উচ্চারণও করেনি। কেমন যেন লাগছে আমার। আমি নিজেকে যথাসম্ভব সামলে মুখ তুলে তাকানোর চেষ্টা করলাম। আবিষ্কার করলাম উনি ড্যাব ড্যাব চোখে আমাকে দেখছেন। লজ্জায় মিইয়ে গেলাম নিমিষেই। আঁখি পল্লব নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো তা ভাবতে শুরু করলাম। ঠিক তখনই শুনতে পেলাম তিনি বলছেন, এভাবে কান্নাকাটি করার কারণ কি? আমি উত্তর দিতে পারলাম না। নিজেকে আরো গুটিয়ে এদিক ওদিক মাথা নাড়ালাম। উঠবার চেষ্টা করলে তিনি আমার হাত ধরে টান দিলেন। নিচু হয়ে গেলাম। হুট করে বুক থেকে শাড়ির আঁচল খসে পড়লো। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনিও স্তব্ধ হয়ে গেলেন। লজ্জারা আমাকে আপাদ মস্তক ঘিরে ধরলো। দ্রুত হাতে আঁচল তুলে উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার পা বাড়াতেই তিনি বলে উঠলেন, শরীর দেখিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি একজনকে কথা দিয়েছি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি তো যেচে আপনার ঘরে আসিনি। গলায় কাঠিন্য যুক্ত করলাম। মেনি বিড়ালের ন্যায় কথা হয়েছে অনেক, এবার যা হবে সব খোলাখুলি। আমার জীবনটা পুতুল খেলা নাকি? চোখ দিয়ে আগুন ঝরছে আমার। দেখলাম উনি খানিকটা ঘাবড়ে গিয়েছেন। আমতা আমতা করে বললেন, ব্যক্তিগত সমস্যা ছিল কিছু, সবকিছু বলতে পারবো না। ঠিক আছে, আমাকে বলতে হবে না। যেহেতু আমাদের বিয়েটা পরিবার থেকে হয়েছে, তাই যে কোনো ডিসিশন তারাই নেবে। আমি আমার আব্বা আম্মাকে জানাবো। আপনার আম্মাকেও জানাচ্ছি। তাদেরকেই বলুন কোন কারণে আমার জীবন নিয়ে খেললেন আপনি। সাধারণত আমি ভীষণ দুর্বল মনের অধিকারী, কিন্তু অন্যায় দেখলে আর সহ্য করতে পারি না। কিভাবে যেন খুব শক্ত হয়ে যায়। আর এখানে তো আমাকে নিয়েই অন্যায় হচ্ছে। কিভাবে চুপ করে থাকবো আমি? গতি বাড়ালাম। শাশুড়িকে গিয়ে এক্ষুনি বলবো সবটা। তার আগেই আমার স্বামী মহাশয় আমার পায়ের উপরে আছড়ে পড়লেন। আমি চমকিত। তিনি অনুরোধের স্বরে বললেন, প্লিজ এরকমটা করো না, প্লিজ। আগে আমার কথাটা শোনো। আমি রুক্ষ স্বরে জবাব দিলাম, আর কি বলবেন আপনি? কিভাবে আমাকে বোকা বানাইছেন সেটাই বলবেন? কিভাবে তোমাকে ঝটকা খাওয়ালাম সেটা বলবো। মানে? আমি এবার ভীষণ অবাক হলাম। দেখলাম ওনার ঠোঁটের কোণায় হাসি, আমাকে উদ্দেশ্য করে বিদ্রুপ ভরা হাসি ছুড়ছেন। আমার রাগ তখন আরো বেড়ে গেল। আমি চলে যেতে চাইলে উনি উঠে দ্রুত দরজা বন্ধ করলেন। তারপর আমার হাত ধরে টেনে বিছানায় নিয়ে বসালেন। আমি নাক উঁচু করে রেখেছি। একটা কথাও বলবো না বলে ঠিক করেছি। উনি বলতে লাগলেন, তোমার সাথে মজা করলাম একটু, দেখলাম খেপলে তোমাকে কেমন লাগে। ভেতরে ভেতরে চমকালেও আমি বাহির থেকে ঠাট বজায় রেখেছি। প্রত্যুত্তর করলাম না। তিনি আবার বললেন, বোকা মেয়ে, আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতোই তবে কেন তোমাকে বিয়ে করতাম? আর বিয়ের আগে ক্লিয়ার করতাম না বলো? তাহলে কেন অবহেলা করলেন? অভিমানে গলা ভার হয়ে এলো, আমার চোখ টলমল করছে। উনি এবার আমার কাছে এলেন, খুব কাছে। যত কাছে এলে আমার নিঃশ্বাসের উত্তাপ ওনার গায়ে লাগে। আমি শিহরিত বোধ করলাম।
আটো সাটো হয়ে বসে রইলাম উত্তরের আশায়। ভেতরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে। আমার সঙ্গে নিশ্চয়ই মজা করছেন উনি। আমি ভীষণ নার্ভাস ছিলাম। কিভাবে বললে তুমি ব্যাপারটাকে মজার চোখে দেখবে না, তা ঠিক করতে গিয়ে এই পন্থা মাথায় এলো। তাই একটু রুট সেজেছিলাম আর আলাদা থেকেছি। নিজেকেও প্রস্তুত করেছি, আর তোমার কাছে হাসির পাত্রও হইনি। নইলে তো সারা দেশে বলে বেড়াতে বিয়ের রাতে তোমার ভয়ে আমি অন্য ঘরে ঘুমিয়েছিলাম। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতটাই খারাপ না আমি। একবার বলে দেখতেন, আমি কখনোই অন্য মাইন্ডে নিতাম না, বরং আপনাকে সময় দিতাম। নিজেও নিজেকে প্রস্তুত করতাম। কিসের জন্য? আমার আদর খাওয়ার জন্য। বলেই উনি চোখ টিপলেন। আমি অভিমান রাগ সব ভুলে লজ্জায় মিশে গেলাম। মাথা নুইয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছি। আমার অবস্থা দেখে তিনি খানিকটা সরে বসলেন। আমি স্বস্তি পেলাম। মিটিমিটি চোখে তার দিকে তাকালাম। প্রসঙ্গ ঘোরাতে প্রশ্ন করলাম, আর ওই কথাগুলো আপনি ফোনে কাকে বলছিলেন যে আপনার সাথে 7 বছরের সম্পর্ক, ওটা? উনি হাসলেন, পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখালেন। অধরা নাম দিয়ে সেভ করা। বললেন, দেখো, অধরাকে বলেছি। আরে তুমি আসছো, আমি টের পেয়ে এমনটা করেছি বলছি। তোমার সাথে প্র্যাঙ্ক করেছি। আর অধরাকে আগেই সেট করে নিয়েছিলাম। বিশ্বাস না হলে ওর সাথে কথা বলে দেখতে পারো। বিশ্বাস করেছি। আচ্ছা যাও, আমি মাপ চাইলাম। জানি যা করেছি খুব ভুল। মজা করতে গিয়ে তোমাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অবশ্য এটা না করলে কখনোই বুঝতাম না আমাকে তুমি ইতিমধ্যেই কতটা ভালোবেসে ফেলেছো। আমি চুপ করে রইলাম। এই কথার জবাবে কি বলতে হয় আমি জানি না। তিনি ক্ষণকাল চুপ করে থেকে ফের প্রশ্ন করলেন, আচ্ছা রূপ, যদি সত্যিই আমার জীবনে কেউ থাকতো আর তুমি সেটা বিয়ের পর জানতে পারতে, তবে কি করতে? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম। জানি না কেন ভীষণ কান্না পাচ্ছে আমার। কেন পাচ্ছে বলতে পারবো না। কিছু কিছু কান্নার কারণ হয় না। হয়তো এটা সুখের কান্না। আমি নির্মল গলায় বললাম, আমি চলে যেতাম। কারো কাছে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। অভিশাপ কুড়োতে চাই না। নিজের স্বামীকে এত সহজে ছেড়ে দিতাম। কেন আপনি শোনেননি? জোর করে কাউকেই ধরে রাখা যায় না। আপনি তো মানুষ, বিড়াল কুকুর না যে জোর করে খাঁচায় ভরে পোষ মানাবো। উনি চুপ হয়ে গেলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি ডাকলেন, রূপ। জি। কই যাচ্ছো? বারান্দায়। কি দরকারে? চাঁদ দেখবো। ঝিরিঝিরি বাতাস বইছে, নিস্তব্ধ নিগুড় প্রকৃতি। বারান্দার সামনে একটা চিপা গলি। আপাতত গলিতে কেউ নেই। গলির শেষ মাথায় টিমটিমে আলো দেওয়া হলদেটে আলো জ্বলছে। সেই আলোর দয়ায় গলির এই মাথায় হালকা পাতলা সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু সবই অস্পষ্ট, অন্ধকারাচ্ছন্ন। আমি এক পলক সেদিকে চেয়ে পুনরায় আকাশ দেখায় মনোযোগ দিলাম। আমার ভেতরটা ঢিপ ঢিপ করে কাঁপছে। আমি জানি উনি আসবেন। আমি জানি আজ রাতে কিছু হবে যা বদলে দেবে আমার চিরচেনা পুরো পৃথিবী। আমাকে হারিয়ে নিয়ে যাবে নতুন আস্বাদনে। আমি জানি নিজেকে হারিয়ে তাকে চিনতে পারবো পুরোপুরি। এই আকুতি, এই কামনা, এই প্রণয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মন চিৎকার করে বলছে, আপনি আসুন, আমাকে ভালোবাসুন, আদর করুন। সাক্ষী থাকুক এই রাতের প্রহর। ওই চাঁদ যেন লজ্জা পেয়ে নিজেকে মেঘের তলায় আড়াল করে নেয়। কোথায় আপনি? আসছেন না কেন? নাসিকা পথ বেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই আমার পেছনে তাকে আবিষ্কার করলাম। আমাকে আড়াল করে আমার উপর দিয়ে দুহাতে গ্রিল চেপে ধরেছেন উনি। ওনার বুক আমার পিঠে মিশে গেছে। আমার শরীর ঘাম ছাড়লো। এতটা নার্ভাস জীবনে আর কখনোই হয়নি। আমি গুটিসুটি মেরে রইলাম। উনি প্রশ্ন করলেন, আকাশটা ভীষণ সুন্দর তাই না? আমি মাথা হেলিয়ে হ্যাঁ বললাম। তোমার মতো? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতেও বেশি? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতে কম? এবার মুখে বললাম, জানি না। উনি ফট করে আমাকে টেনে মুখোমুখি করে নিলেন এবং অধরে অধর মেশালেন। আমি স্তম্ভিত পুরোপুরি। ওখানেই আমার নিঃশ্বাস আটকে এলো। ওখানেই আমার মরণ যেন। আমি অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। নিজের হাত জোড়া কখন যে ওনার পিঠ খামচে ধরেছে জানি না। যখন সম্বিত ফিরে পেলাম তখন অনেক সময় পেরিয়ে গেছে। আমার ঘাড়, গাল, চোখ সব কিছুতেই ওনার স্পর্শ লেগে গেছে। এলোমেলো চুলে আমি এক ছুট্টে ঘরে প্রবেশ করবার সিদ্ধান্ত নিলাম। উনার দিকে পিঠ দিয়ে বুকের আঁচল ঠিক করছি। খেয়াল করলাম কেউ একজন গলির কিনারে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ আমাদের দেখছে। আমার আপাদমস্তক শিরশির করে উঠল। মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার বেরিয়ে এলো, বাবার বাড়ি সকাল বেলাতেই চলে এসেছি। আমার বড় ভাই সুমন এবং বড় ভাবি হিয়া গিয়ে আমাদের দুজনকে নিয়ে এসেছে।
গতকাল রাতের ঘটনাটা এখনো মাথা থেকে সরেনি। চিৎকার দেওয়ার কারণ কি জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি তাকে। আর অবাক করার বিষয় হলো সেই চোখজোড়াও উধার হয়ে গেছিল নিমিষেই। প্রহর সাহেবকে বারান্দায় রেখেই আমি ঘরে চলে আসি। এরপর ঘুমানোর বাহানা করে মাঝরাত পর্যন্ত শুয়ে থাকি। তিনি আরও একবার আমার কাছে আসতে চেয়েছিলেন, কেন যেন আমার মন টানেনি। কোথাও কিছু একটা চলছে, এরকমটা মনে হচ্ছিল বারবার। ষষ্ঠ ইন্দ্রিয় নাকি সব সময় আগে থেকে অনেক কিছু জানান দিয়ে দেয়। আমার বেলাতেও তাই হচ্ছে হয়তো। অর্থাৎ যাই ঘটেছে তা জানতে হবে আমাকে, এবং তা অতি দ্রুতই। কোনো কিছু নিশ্চিন্ত না হয়ে আমি প্রহর সাহেবকেও কিছু বলতে পারছি না, আবার অন্য কাউকে শেয়ারও করতে পারছি না। আচ্ছা, ঝামেলাতে পড়েছি। মনের উস্কুসানি নেভাতে কিছু করা অতীব প্রয়োজন। গতকাল রাতে আরও যে জিনিসটা লক্ষ্য করেছি তা হলো, আমি শোয়ার পরে প্রহর সাহেব শুয়ে পড়েনি। ফোন নিয়ে প্রায় 2 ঘন্টা বসেছিলেন। উনি ভেবেছেন আমি ঘুমোচ্ছি, কিন্তু আমি সজাগ ছিলাম এবং তাকে পর্যবেক্ষণ করেছিলাম। হয়তো বেচারাকে কাছে আসতে দেয়নি বলে মন খারাপ ছিল, অথবা ঘুম আসছিল না তাই ফোন ঘাঁটছিল। স্বাভাবিক একটা বিষয়, তবু কেন যেন অস্বাভাবিক লাগছে। আমার ভেতরটায় সন্দেহ দিয়ে বোঝায়, ধুর, নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। ইয়া ভাবি ঘরে ঢোকায় আমি নড়ে চড়ে বসলাম। তাকে দেখে বুঝলাম তিনি অবাক কোনো কারণে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? নায়রে জামাই বউ এসে থাকে, 2 দিনের দিন ওই বাড়ি থেকে কেউ এসে খেয়ে দিয়ে তোদের নিয়ে যাবে, এমনটাই তো নিয়ম জানতাম। কেন? তোর ননদ চলে আসছে নাচতে নাচতে দেখ বাইরে গিয়ে। আমি বিস্ময় নিয়ে বললাম, আমার ননদ? অধরা নাম করে মেয়েটার কথা বলছি। আমি রীতিমতো ঝটকা খেলাম। এখানে অধরা কেন এসেছে? কি কারণ? অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাবির দিকে। ভাবির চোখ মুখ কুঁচকে রয়েছে, যা দেখে অনুমান করতে পারছি অনেক কিছু। আমার ভেতরটা ধুক ধুক করে উঠলো। হিসাব মেলাতে চেষ্টা করলাম। গতকাল রাতে ওই ফোনে কথা বলার ব্যাপারটার সময় অধরার নাম দিয়ে চালিয়ে দিয়েছেন প্রহর সাহেব। আবার আজকে আমাদের বাড়িতে এই মেয়ে হাজির। এছাড়াও বিয়ের সময় অধরার কিছু কিছু ব্যাপার আমাকে খুব রাগিয়ে দিয়েছিল। যেমন বারবার আমার বরের পাশে এসে বসে থাকা, ওনার হাত ধরে টানাটানি করা, ওনার সাথে ঘেঁষাঘেঁষি করা, আমাকে দেখিয়ে দেখিয়ে ওনার সাথে খুব ক্লোজলি ছবি তোলা। এগুলো স্বাভাবিক মাইন্ডে নেওয়ার চেষ্টা করলেও কেন যেন এখন সবটাই অস্বাভাবিক লাগছে। রাগে ফের চোয়াল শক্ত হয়ে এলো আমার। পরিবর্তনটা ভাবি লক্ষ্য করে আমার কাঁধে ধাক্কা দিল। কি রে, এভাবে মুখ শক্ত করে আছিস কেন? কিচ্ছু না ভাবি, গম গমে কণ্ঠস্বরে বললাম আমি। ভাবি বিশ্বাস করলেন না। উনি আমাদের বাড়িতে আছেন বছর দিনেক সময় হবে, অথচ সম্পর্কটা যেন আজন্মের। মায়ের পর যদি কেউ ভীষণ ভালোবাসা দিয়ে থাকে আমাকে, তবে সে এই ভাবি। ইনি আমার বান্ধবীর ন্যায় সব সময় সবকিছু শেয়ার করি, সেও করেন। ভাবির থেকে এসব যে লুকাতে পারবো না তা জানা কথা, তাই লুকোলাম না। ভাবিকে নিজের সন্দেহের সব কথা খুলে বললাম। সব শুনে হিয়া ভাবি থ হয়ে বসে রইলেন। আমার চোখে অশ্রু টলমল করছে। বিয়ে নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে ভীষণ ভীষণ স্বপ্ন ছিল আমার চোখ জুড়ে। তা বোধ করি ভাবিও ভালো করে জানেন। সেই আমার কপালে এরকম কিছু ঘটবে আশাও করিনি কখনো। মাকে দেখে চোখের জল সামলালাম। মা বললেন, কি রে, তোমরা দুজনে কি গুটুর গুটুর করো? আর রূপ, তোর ননদ আসছে, তুই ঘরের কোণে খুঁটি করেছিস কেন? আয় বাইরে আয়। ও মা, তুই কাঁদিস কেন? তোর চোখে পানি কেন? মা কথা বলতে বলতে কাছে এলেন। আমি দ্রুত চোখ মুছলাম। ভাবি বললেন, রূপের চোখে কি যেন ঢুকছে আম্মা। আমাকে দেখাচ্ছিল, আমিও ভাবির কথায় তাল মেলালাম। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। বোধহয় বিশ্বাস করলেন না, অথবা বিশ্বাস করতেও পারেন। আমি কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। এসে দেখতে পেলাম প্রহর সাহেবের কাজ ঘেঁষে অধরা বসে রয়েছে। প্রহর সাহেব বিব্রত অধরার কারণে। আমি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। অধরা বলল, ভাইয়া আমাকে রেখে একা একা শ্বশুর বাড়ির আদর খেতে চলে এসেছে ভাবি, তাই আমিও চলে এলাম। এটা তো তোমার শ্বশুর বাড়ি না অধরা, তোমার ভাইয়া 1000 বার আসবে। তার মানে কি তুমিও 1000 বার আসবে? ঠোঁটে হাসি রেখে কথাটি বললাম আমি। অধরার মুখে কালো মেঘ জমলো দেখলাম। প্রহর সাহেব অদ্ভুত চোখে আমাকে দেখছেন। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, মজা করলাম। এসেছো, খুশি হয়েছি। অধরা মন খারাপ করে বলল, থাক ভাবি, আমার আশাতে আপনি যে একটুও খুশি হননি তা দেখেই বুঝতে পারছি। পেছন থেকে হিয়া ভাবি এসে বললেন, শোনো, বিয়ের পর স্বামী স্ত্রী সব সময় পার্সোনাল সময় কাটাতে চায়। এই সময়ে কেউ ডিস্টার্ব করুক এটা ভালো দেখায় না, আর তারাও বিরক্ত হয়। তুমি অন্যভাবে নিও না কথাটা। তবে তোমার এখন বেড়াতে আসা ঠিক হয়নি। অধরা শক্ত চোয়ালে বলল, তাহলে আমি চলে যাই?
আমি খুব খুব দুঃখিত ভাবি। অধরা উঠে দাঁড়ালে প্রহর সাহেব ওর হাত টেনে ধরে বলল, রাগ করিস না প্লিজ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ও থাকুক, কি সমস্যা? আমাদের ব্যক্তিগত টাইমের সময়ও তো আর আসতেছে না। না না, আমি আসাতে তোমাদের অনেক ঝামেলাতে ফেলে দিয়েছি। চোখ মুখ কালো করে বলল অধরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের তামাশা দেখলাম। প্রহর সাহেব বারবার ওকে থাকার জন্য বলছেন, আর অধরা মোচড়ামুচড়ি করছে। আমি স্মিতহাস্য বললাম, থাকো অধরা, জীবনের সবচেয়ে বড় জিনিসটাই তোমার দায়িত্বে দিয়ে দিলাম। হয়তো এটাই শেষ দেখা আমাদের। বলে গটগট করে হেঁটে চলে এলাম ছাদে। রেখে এলাম তিনটি থমথমে মুখ। আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ। সবকিছু কেমন খাপছাড়া হয়ে গেছে। জীবনের রংগুলো বেরঙিন হয়ে গেছে। চঞ্চল আর ছটপটে আমি আমাকে হারিয়ে ফেলেছি। সবচেয়ে পছন্দের কাজটি করতেও মন সায় দেয় না। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? যতবারই ভাবি ততবারই মনটা হাউ মাউ করে কাঁদে। নীরবে চোখ মুছছি। ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতেই পেছন ফিরে তাকালাম। রক্ত চক্ষু করে প্রহর সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি বললাম, কিছু বলবেন? উনি খেকিয়ে উঠলেন, সমস্যা কি তোমার? এভাবে আমাকে অসম্মানিত না করলে হতো না? নাকি তোমাদের বাসায় আসছি দেখে কলিজা বড় হয়ে গেছে? এখানে কলিজা বড় হওয়ার কি দেখলেন? একটা টান দিব ধরে দম বের হয়ে যাবে, বুঝেছো? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ইনি দেখছি আমার গায়ে হাত দিতেও দ্বিতীয়বার ভাববেন না। তামাশা করছো তুমি আর তোমার ভাবি মিলে? আমার বোনটা একটু আসছে না হয় কাউকে না বলেই, তাতে কি হয়েছে? ভাত কম পড়েছে তোমাদের বাসায়? নাকি তোমার আব্বার খাওয়ানোর সামর্থ্য নাই? সহ্য হলো না। এই মুহূর্তেই আর সজোরে ধাক্কা দিয়ে বসলাম ওনার গায়ে। দ্বিতীয় ধাক্কা দিতে গেলে উনি আমার হাত ধরে বসলেন। গালে থাপ্পড় লাগাতে 1 সেকেন্ডও সময় নিলেন না। শুনলাম ভীষণ বাজে ভাষায় আখ্যায়িত করছেন আমাকে। বলছেন গলায় একটা চিপা দিব, রুহু বাইর করে ফেলবো তোর। তুই চিনিস আমাকে? চিনিস তোর মতো মেয়ে আমার পায়ের তলারও যোগ্য না। অধরা যদি তাল বাহানা না করতো তাহলে আজও আমার ওয়াইফ থাকতো। তোর মতো মেয়ের টাইম নাই আমার কাছে। যা সর, তালাক দিলাম তোকে। তালাক তালাক তালাক। আমি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। চোখে কান্না, গালে যন্ত্রণা, অথচ বুকে শান্তি। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হতে চলেছে আমার। আমার শাশুড়ি আম্মাকে ডেকে আনা হয়েছে। আমাদের সোফা ঘরটা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মানুষে গিজগিজ করছে। আব্বা আম্মা ভাইয়া ভাবি তো আছেনই। আমার দাদিকেও বড় কাকার বাসা থেকে ডেকে আনা হয়েছে। আমার বড় কাকা তো সাদাব ভাইও এসেছেন। সবাই কঠিন দৃষ্টিতে প্রহর সাহেবকে পরখ করেছেন। প্রহরের পাশেই ভয়ে জুবুথুবু হয়ে বসে রয়েছে অধরা। আমি ভাবির পাশে দায় সারাভাবে বসে রয়েছি। আমার কেন যেন ভীষণ ফুরফুরে লাগছে। আমাকে থাপ্পড় মারার ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে এসে সবাইকে জানিয়ে দিয়েছি। প্রহর সাহেবের প্রিয়তমা যে কে তাও সবাইকে চিৎকার করে করে বলেছি। বড় ভাবি আমাকে চুপ করতে বললেও আমি চুপ করিনি। কেন চুপ করব? আমি কি স্টার জলসার ওই অসহায় অবলা নায়িকা নাকি? আমার সঙ্গে অন্যায় হবে আর আমি মুখ কুলু পেটে বসে থাকবো? কখনো নয়। প্রহর সাহেবকে তার প্রাপ্য অতি অবশ্যই বুঝিয়ে দেব। শাশুড়ি মা বেয়াক্কেলের মতো তাকিয়ে রয়েছেন আমার দিকে। মাত্র দুদিনের পরিচয়, তবুও আমার মায়া হচ্ছে ভীষণ। উনি খুব ভালো মনের মানুষ। আব্বা শাশুড়ি মায়ের কাছে নিজের ছেলের কুকীর্তিগুলো তুলে ধরতে লাগলেন। সব শুনে উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, এসব সত্যি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বাবা বললেন, আপনারা কি আমাদের কথা বিশ্বাস হয় না? আমার মেয়েকে আবার কি জিজ্ঞাসা করেন? দেখুন ভাই সাহেব, আমি তো বলি নাই যে আপনাদের কথা অবিশ্বাস করছি। এখানে অন্যায় হলে আপনার মেয়ের সাথে হয়েছে। এখানে কথা বলার অধিকার ওর সবার আগে। তাই ওকে জিজ্ঞেস করলাম। বাবা খানিকটা নিভলেন। এবার দাদি কথা বলে উঠলেন। আমার দাদি বরাবরই ভীষণ তেজি মানুষ। বয়সের ভার তার কণ্ঠস্বরের তেজস্বতা মিলিয়ে দিতে পারেনি এখনও। প্রহর সাহেবকে কত প্রকার শাস্তি দিতে চায় তা এক এক করে উল্লেখ করলেন। বড় কাকা বললেন, আল্লাহ আমাদের মেয়েকে বাঁচিয়েছে। ভাগ্যিস আরও পড়ে গিয়ে এসব বের হয়নি। বিয়ের দেনমোহর দিয়ে তবে আপনাদের যেতে হবে বলে দিলাম। আপনার লম্পট ছেলেকে এভাবে ছেড়ে দিব না আমি। দেনমোহর দিয়েই বিদায় হব, সেটা আপনাদের বলতে হবে না, বুঝলেন? থমথমে মুখে স্বগতোক্তি করলেন প্রহর সাহেব। শাশুড়ি মা খেকিয়ে উঠলেন, টেনে টেনে বললেন, তোমার লজ্জা করে না এত কিছুর পরও কথা বলতে? আর অধরা, তুমি বা কিভাবে পারলা? আমাকে অথবা তোমার মাকে একবার আগে থেকে বলে দেখতা, আমরা কি তোমাদের বিয়ে দিতাম না? কিসের জন্য এই মেয়েটার জীবন নষ্ট করলা? ফুপু, আমি না হয় বলতে পারছি না লজ্জায়, ভয়ে। আপনার ছেলে কি বলতে পারে নাই?
আমি তাকে কতবার বলেছিলাম আমাদের সম্পর্কটা সবাইকে জানাতে, কিন্তু সে শুধু সময় চাইছে। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরও নানান জায়গায় সম্পর্ক করেছে। এই জন্য তাকে নিয়ে আমার ভয়টা বেশি। আমি মাঝখানে এইসব নিয়েই একটা ঝামেলা করি, তারপর আমাদের যোগাযোগ বন্ধ হয়। তার কিছুদিন পরে জানতে পারি আপনারা নাকি ওনার বিয়ে ঠিক করেছেন, আর উনিও রাজি। আমি না পারতেই সব কিছু মেনে নিয়েছি। জিজ্ঞেস করেন ওনাকে, আমি বলেছিলাম এই বিয়েটা না করতে, কিন্তু উনি আমার উপরে রাগ দেখিয়ে বিয়েটা করেছে। পরে আবার নিজেই সেধে আসছে আমার কাছে। রূপভাবী শ্যামলা দেখতে ভালো না, কত কিছু বলছে আমাকে। আমি কি এতটাই ফেলনা নাকি? আমার সহ্য হচ্ছে না। নিজেদের রামলীলা কত সুন্দর বলে বেড়াচ্ছে গুরুজনদের সামনে। নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি নড়ে চড়ে বললাম, এখানে বড়রা আছে, একটু বিবেচনা করে কথা বলো অধরা। অধরাকে দেখলাম আমার দিকে রক্তচক্ষু করে তাকাতে। আমি পুরোপুরি উপেক্ষা করলাম। যেই লোক ঘরের জান্নাত ফেলে বাহিরের জাহান্নামের প্রতি আকর্ষিত থাকে, আল্লাহ তাকে হেদায়েত করুক, তাদের সুখে রাখুক, দোয়া করলাম মনে মনে। চোখজোড়া ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সামান্য রাগারাগির কারণে আমার জীবনটাকে দুজনে বলি করে দিল। বাবা বলতেন এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর। আমি বিশ্বাস করতাম না। তখন তো বাবা মায়ের ছত্রছায়ায় থেকেছি, তাই বুঝতাম না। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো আপন আর কেউ নেই, কেউ হতেই পারে না। বাবা মা বাদে পৃথিবীর সবাই স্বার্থপর, নিষ্ঠুর। আমি ডুকরে উঠলাম। সবাই আমার দিকে একযোগে তাকালো। আমি নিজেকে সামলাতে না পেরে উঠে দ্রুত পায়ে নিজের ঘরে চলে এলাম। দরজা আটকে দিলাম, দেয়ালে পিঠ ঠেস দিয়ে দাঁড়ালাম কোনো মতে। ভেতরটা ভেঙে চুরে আসছে। জীবনে কেউ শুনেছে বিয়ের তৃতীয় দিন কোনো মেয়ের ডিভোর্স হয়েছে? আমার হয়েছে। কি অদ্ভুত নিয়তি! সারা জীবন ফুলের ন্যায় নির্মল হাস্যজ্জ্বল থাকা মেয়েটি গায়ে এক নিমেষেই তালাকের তকমা লেগে গেল। এই সমাজ কি আমাকে শান্তিতে দম নিতে দিবে? এরপরে বাহিরে ভীষণ হট্টগোল চলছে। আমি সবটা শুনছি ঘরে বসেই। এক একজন এক এক কথা বলছেন। প্রহর সাহেবের গলাও শুনতে পাচ্ছি। তিনি বারংবার অহংকারী ধরনের কথাবার্তা বলেছেন, আবার সাফাইও গাইছেন। অধরার গলা দুইবার শুনতে পেলাম, নিজেকে নির্দোষ উপস্থাপনা করছে। আমার হাসি পেল। হঠাৎ শুনলাম শাশুড়িমা বলছেন, তোরা কি মনে করিস এগুলোর পর আমি ভালোভাবে মেনে নেব তোদের? কখনো না। আমি অবাক হলাম। নিজের মতো আরও একটি নারীকে দেখলাম যিনি পেটের সন্তানকেও ছাড় দিচ্ছেন না অন্যায়ের জন্য। আমি কেন দেব না? কাকা বারবার দেনমোহর শোধ করে বিদায় হতে বলছে। এরপর নাকি কাগজ কলমে তালাক করিয়ে দেবে। এরকম ফ্যামিলির সাথে তিনি আর কোনো সম্পর্কই রাখতে চান না। আমি তখনই দরজা খুলে ঘর থেকে বের হলাম। দৃঢ় কণ্ঠে বললাম, আমি দেনমোহর চাই না। দেনমোহরের 1 টাকাও নিব না। ভাবি বললেন, কি বলিস এসব? আমার সাথে যা ঘটেছে তা 4-5 লাখ টাকায় শোধ হয়ে যাবে। এতই ঠুনকো আমি তোমাদের কাছে? তাহলে কি চাস তুই বল? সাদাব ভাই এই প্রথম মুখ খুলেন। আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তিনি। বয়সে প্রায় 9 বছরের বড় উনি আমার। একটি 6 বছর বয়সী মেয়েও আছে তার। আমি সেকেন্ড 3 চুপ করে থেকে বললাম, ওনাকে আমি জেলে দেব। আমার সাথে যা করেছে তা নিয়ে মামলা করব। কোনো জরিমানা আমি মানব না। জেলে থাকুক কিছুদিন, কষ্ট বুঝুক, হুঁশ চলে আসবে এমনিতেই। প্রহর সাহেব বিস্ময় নিয়ে আমাকে দেখছেন। অধরা কটমট করে তাকিয়ে আমার গায়ে লাগছে না। আমি আমার কথার উপরে অনড় রইলাম। এরপর অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করলো এটা নাকি বেশি হয়ে যায়, কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইলাম না। কথায় ভোল পাল্টালাম না। আমার এক এক কথা ওনাকে জেল খাটতেই হবে। সবাই অবাক করে দিয়ে শাশুড়িমা আমার সাথে একমত হলেন। প্রহর সাহেব অবিশ্বাস্য কণ্ঠে মা বলে ডাকলেন। আমার শান্তি লাগছে, ভীষণ শান্তি। আমার মতো আর কোনো মেয়ে যেন না ঠকে তা আমি দেখে ছাড়বো। তন্দ্রা বারবার ঘড়ি দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে মহাসড়ক, অথচ সাদাপের খবর নেই। আজকে সাদাপের আসার কথা ছিল মেয়েকে নিয়ে। তন্দ্রা আর সাদাপের ডিভোর্সও হয়নি, কিন্তু দুজনেই আলাদা থাকে। যে কোনো মুহূর্তে তাদের মধ্যকার এই বন্ধনটুকুও শেষ হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না একমাত্র মেয়ে জারিফার জন্য। জারিফা যেন তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দেওয়ার সেতুবন্ধন। প্রচণ্ড রাগী এবং গম্ভীর সাদাপের প্রতি ত্যক্ত বিরক্ত হয়েই ছাড়াছাড়ির পর্যায়ে চলে এসেছিল তন্দ্রা। তন্দ্রার বড় বোন পরামর্শ দিল, জারিফার কথা ভেবে মানিয়ে নে, নইলে কয়েক মাস আলাদা থাক দুজন দুজনের থেকে। দেখবি একে একে অপরের গুরুত্ব মর্মার্থ কিছুটা হলেও বুঝতে পারবি। আবার একত্র হওয়ার জন্য মনটা আকুপাকু করবে। তন্দ্রা দ্বিতীয় অপশনটাই বেছে নিল। দুইজনই দূরত্ব বাড়িয়ে একে অপরকে সময় বের করে দিল। জারিফাকে তন্দ্রা তার নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, কিন্তু বাবার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তা হতে দেয়নি। বাবাকে ছেড়ে 1 মিনিটও দূরে থাকতে রাজি নয় সে। তাই বাধ্য হয়ে তন্দ্রাকে নিজের বাড়ি চলে আসতে হয়েছিল। মেয়ে ছাড়া মাঝে মাঝে সে ফোন দেয় সাদাবকে, মেয়ের সাথে কথা বলে। মনটা খুব ছুটে গেলে মেয়েকে নিয়ে আসতে বলে কাছের কোনো রেস্টুরেন্টে।
যেখানে বসে পলকহীন চোখে মেয়েকে দেখে সে। আজকেও তার মনটা ভীষণভাবে ছুটে গিয়েছে জারিফাকে এক নজর দেখার আশায়। তাই তো সকালেই ফোন করে বিকেলে আসতে বলেছে এই জায়গায়। সাদা প্রত্যুত্তরে বলেছিল আসবে, অথচ দেখো এতক্ষণ হয়ে গেল আসার নাম গন্ধও নেই। তন্দ্রা ঠোঁট বাঁকিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। ব্যাগ থেকে ফোন বের করে সাদাপের নাম্বারে কল দিল। 3 বার রিং হওয়ার পর সাদাপ ফোনটা কেটে দিল। তন্দ্রা দ্রুত আশেপাশে তাকালো। কাছাকাছি থাকলে সাদাপেই কাজটা করে, ফোন কেটে দেয়। পুরনো অভ্যাস ওর। তন্দ্রা জানে সেকেন্ডে কতবার মাথায় সাদাপকে আসতে দেখা গেল। সাদা শার্ট পরা, নরম সরম বোকা বোকা চেহারার মানুষটা যে কী পরিমাণ রাগী তা তন্দ্রা ছাড়া আর কেউই জানে না বোধ হয়। তন্দ্রার হুট করে কী যে হলো, ভীষণ কান্না পেল। ভীষণ পারিবারিকভাবে বিয়েটা হলেও 8 বছরের বিবাহিত জীবন কম নয়। 8 দিন একই ঘরে একটি মানুষের সাথে থাকলে তার প্রতি মায়া হয়ে যায়। আর এ তো 8 বছর, কতগুলো দিন, সপ্তাহ, মাস। তন্দ্রা নিচু হয়ে চোখের জল লুকোয়। মনে মনে সিদ্ধান্ত নেয় সাদাবকে বলবে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। অনেক তো হলো আলাদা থাকা, আর দরকার নেই। মেয়েটাও মা ছাড়া বড় হচ্ছে বিনা কারণে। যেন চোখে কিছু পড়েছে এমন ভনিতায় আঙুলের ডগা দিয়ে চোখ মোছে তন্দ্রা। মাথা তুলে তাকাতেই তাকাতে দেখে সাদাব সামনের চেয়ারটা টেনে বসেছে। তন্দ্রা অবাক হয়, জারিফা তো আসেনি সঙ্গে, সে কোথায়? তন্দ্রা বলল আমার মেয়ে কোথায়, ও আসেনি? চিরাচরিত নিয়ম অনুযায়ী গম্ভীর গলায় জবাব দেয় সাদাব। আসেনি মানে? কোথায় ও? বাসাতেই ঘুমোচ্ছে। অনেক ডেকেছি, ওঠাতে পারিনি, তাই আর জোর করিনি। তন্দ্রার মন খারাপ হলো। নিজেকে বোঝালো সে কি করার আর। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে বলল, ও আমার কাছে রেখে এসেছো? না, রূপ আসছে তো বাসায়। রূপের সাথেই আছে। রূপ? ভুরু কুচকালো তন্দ্রা। সাদাব মাথা দুলিয়ে বলল, ওর না বিয়ে হয়েছে 2 দিন আগেই। জামাই নিয়ে বেড়াতে আসছে নাকি? সাদাব মাথা দোলায় এদিক ওদিক। বায়ুতে দীর্ঘশ্বাস লুকিয়ে বলে, ওর ডিভোর্স হয়ে গেছে, কাগজে কলমে, না মুখে মুখে। তন্দ্রার মনে হলো তার মাথার উপর কয়েকটি বজ্রপাত পড়ল ধিম করে। হতবাক কণ্ঠে স্বগতোক্ত করলো, বলো কি? ডিভোর্স মানে? 2 দিন আগেই বিয়ে হলো আর এরই মাঝে ডিভোর্স? কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। সাদাব বলতে গিয়েও বলল না, ভার গলায় বলল, বাসায় ফোন করে আম্মার থেকে জেনে নিও। আমি এত কিছু বলতে পারবো না। কেন পারবে না? ইচ্ছে হচ্ছে না। ইচ্ছার বিরুদ্ধে যাব নাকি? নিজের স্ত্রীকে একটা বিষয় জানাবা, এখানে ইচ্ছা অনিচ্ছার কি হলো? কে স্ত্রী? তুমি? তোমার প্রতি আগের মতো টানটা আমার আর অনুভব হয় না তন্দ্রা। তোমাকে শুধু জারিফার মাই মনে হয়, আমার স্ত্রী না। অন্যরকম গলায় কথাটি বলে দৃষ্টি অন্যত্র সরায় সাদাব। তন্দ্রা স্তব্ধ হয়ে তাকায়। কি বলল? তন্দ্রাকে তার স্ত্রী মনে হয় না? মাত্র কয়েক মাস সাদাবের থেকে দূরে দূরে থেকেছে। কোথায় ভেবেছিল সাদাব তাকে মিস করবে, নিজের ভুল বুঝতে পারবে। তন্দ্রা কি চায় বুঝবে, তন্দ্রাকে আপন করে ফিরিয়ে নিবে। তন্দ্রা তো এখন প্রতিটি রাত ছটপট করে সাদাবের একটু উষ্ণতার জন্য। তন্দ্রার গলা ধরে আসে, কষ্ট হয়। বুঝতে দিল না সাদাবকে। বলল, আমার প্রতি তোমার রাগটা এখনও কমেনি না? সাদাব তাকালো কয়েক সেকেন্ডের অপলক নয়নে, তারপর হঠাৎ কঠিন গলাতে বলল, আপনের উপরে রাগ রাখা যায়, পরের উপরে না। তোমার প্রতি আর কিছুই আসে না আমার তন্দ্রা, না রাগ, না অভিমান, আর না ভালোবাসা। তুমি কয়েক মাসের জন্য আলাদা হয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে এই আলাদা হওয়ায় আমাদের শেষ, এবং আজন্ম আলাদা হওয়া। আর কোনো দিন তোমাকে ফিরিয়ে নিব কি না জানি না। সবাই ভাবছে আমার বোধহয় খুব মন খারাপ। হয়তো ঘরের দরজা চাপিয়ে আমি অশ্রুপাত করছি, অথচ আমার মন একদমই খারাপ না। আমি নিজেও জানি না আমার কেমন লাগছে অথবা কেমন লাগা উচিত। আমার কি কাঁদা উচিত, নাকি এরকম একটা জায়গা থেকে মুক্তি পেয়েছি তা ভেবে খুশি হওয়া উচিত? ভীষণ টাফ ব্যাপার। তার চেয়েও টাফ হলো সবাইকে এটা বিশ্বাস করানো। আমি যখন বললাম প্রহর সাহেবকে জেলের ভাত খাওয়াতে চাই, তারপর ভীষণ হাঙ্গামা হলো। প্রহর সাহেব আর অধরা মিলে তক্ষুনি তোলপাড় করে আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। তারা যদি পালাতে চায় পালাক। খাঁচায় আটকে থাকা পাখি আর খুঁজে খুঁজে বন থেকে ধরে আনা পাখির মাঝে মজাটাই আলাদা। আমি চাই তারা পালানোর চেষ্টা করুক, এবং আমি তখনই তাদেরকে গ্রেপ্তার করাই। কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। ভার্সিটিতে পড়া হয়নি, কিন্তু এখন ভাবছি পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে।
আজকে যে আমাকে ছুঁড়ে ফেললো, একদিন যেন সেই আমার জন্য আফসোস করে। আমি যেন কোনো এক ব্যস্ত বিকেলের অবসরে কফি মগ হাতে আজকের এই দিনটির কথা মনে করে ঠোঁটে হাসি ফোটাতে পারি। এটাই আমার একমাত্র লক্ষ্য এখন। প্রহর সাহেব আর অধরা বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বড় ভাই ও আব্বাকে নিয়ে আমি থানায় গিয়ে মামলা করে এসেছি। প্রহর সাহেবকে কোথাও পাওয়া যেতে পারে, তার নাম্বার, ডিটেলস যাবতীয় সব দিয়ে এসেছি। অধরার ব্যাপারটাও সুন্দর মতো উল্লেখ করে এসেছি। সেই সাথে আব্বা আবার কিছু ক্যাশ টাকা হাতে ধরিয়ে দিয়েছেন। পুলিশ অফিসার ভীষণ গদগদ কণ্ঠে বলেছেন, আপনারা বাসায় যান, রাতের ভেতরে আপডেট জানাবো। থানা থেকে বের হয়ে দেখি বড় কাকা দাদিকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছে রিক্সা করে। আরেক রিক্সায় সাদাব ভাই আমাদের দেখে রিক্সা থামিয়ে কিছুক্ষণ কথাবার্তা শেষে আমাকে কাকাদের বাসায় নিয়ে এলেন তারাই। আমি আসতে চাইনি, কাকা অনেক জোরাজুরি করলেন, দাদিও অনুরোধ করলেন, তাই আর ফেরাতে পারলাম না। কিন্তু এখানে এসে অবাক হচ্ছি বড় কাকির ব্যবহার দেখে। আমি যেন মানুষ না, কোনো ডাইনি অথবা পিশাচিনি। আমার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছেন। এই ডিভোর্সের পেছনে নাকি আমারই দোষ আছে। কেন, নইলে কেউ বউ রেখে অন্য কোনো মেয়েকে চাইবে? আমাকে ছোঁয়ার রুচিও হয়নি নিশ্চয় তার। এর মানে আমার ভেতরেই সমস্যা। আরও অনেক কথা বলেছেন চাচি। শেষ শতক দাদির ধমকানিতে মুখ বুজেছেন। আমার এই বাড়িতে পা রাখাটাই ঠিক হয়নি। এবার বুঝতে পারছি আমি, মনটা যদি খারাপ হয়েই থাকে তবে চাচির কারণে খারাপ। প্রহর সাহেবকে নিয়ে আমি আর ভাবছি না যে তার জন্য মন খারাপ হবে। আমি বাঁচতে চাই, নতুনভাবে জীবন শুরু করতে চাই। একজনের সাথে সংসার হলো না, সেই দুঃখে নিজের জীবন দিয়ে দেওয়ার মতো বোকা আমি নই। আর সারা জীবন সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার মতো অপদার্থও নই। যে যোগ্যতা আছে তাই নিয়ে নিজের পায়ে একদিন দাঁড়াবো, তাতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক। আব্বার দেওয়া এক্সট্রা ক্যাশ বোধ হয় ভালো কাজেই লেগেছে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার পরপরই খবর হলো প্রহর সাহেবকে তার প্রেমিকা সহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে থানায় আছি। প্রহর সাহেব ও তার প্রেমিকাকে গ্রেপ্তারের পরপরই আমাকে আসতে হয়েছে। বাসায় বড় কাকা ছিলেন না। আমি একা কি করে সন্ধ্যাবেলায় আসবো দেখে দাদি সঙ্গে করে সাদাব ভাইয়াকে পাঠিয়ে দিয়েছেন। তিনি আর আমি বসে রয়েছি অফিসারের টেবিলে। প্রহর সাহেবেও অধরাকে রুমে ঢোকানো হলো। আমার আব্বা, প্রহর সাহেবের আম্মা সবাই চলে এসেছেন ইতিমধ্যেই। অধরার চেহারার বিচ্ছিরি অবস্থা দেখলাম, কেঁদে কেটে ফুলে গেছে। আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে দেখে আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। মনের ভেতরে এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এই আনন্দ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। প্রহর সাহেব এখনও ঠাট বজায় রেখে কথা বলছেন। একজন মহিলা ও পুরুষ এসে ঢুকলো। এরা অধরার আব্বা আম্মা। আমার কাছে বিনীতভাবে অনুরোধ করলো যেন অধরার উপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে নেই। ও ছোট মানুষ, অত কিছু বোঝে না নাকি? অধরা হুট করে স্বর পরিবর্তন করলো, জোরালো কণ্ঠে বলল, ভালোবেসে দুজনেই যেহেতু অপরাধ করেছি, সেক্ষেত্রে দুজনেই শাস্তি মাথা পেতে নিলাম। আমি কোথাও যাব না ওনাকে ছেড়ে। অফিসার বলে উঠলেন, তুমি কি ভাবছো খুকি, এখানে তোমাদের এক ছেলে হানুমান করতে এনেছি আমরা? লজ্জা লাগলো আমার। পুলিশদের ঠোঁটকাটা স্বভাব হয়, ইনিও তাই। রসিয়ে রসিয়ে দুজনকে জড়িয়ে নানান ধরনের লজ্জাজনক কথা বলেন। আমার কান ঝাঁঝা করছে, অথচ অধরাদের ভেতরে কোনো পরিবর্তন নেই। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! তার থেকেও বড় অবাক হচ্ছি প্রহর সাহেবের ভাব দেখে। মনে হচ্ছে এখানে ওনাকে জামাই আপ্যায়নের জন্য ডেকে আনা হয়েছে। যাক, যখন দুজনের ভেতরে বিন্দু পরিমাণে কৃতকর্মের অনুতাপ নেই, তখন আমার আর কী করার। আমাকে কিছু কাগজে সাইন করতে বলা হলো, আমি করলাম। চলে আসার সময় একটি কথাই বললাম, প্রহর সাহেব, আমি একদিনের জন্য হলেও আপনার স্ত্রী ছিলাম। রোজ হাসরে আপনার স্ত্রী মর্যাদাটাও আমাকেই পেতে হবে। সেই কারণে এই কথা ভাবতেই নিজের প্রতি ঘৃণা চলে আসছে। শুনুন, এমন যেন কখনো না হয় আপনি সেজদায় মাথা ঠুকে ঠুকে আমাকে খুঁজছেন, অথচ আল্লাহ আমার ছায়াটুকুও আপনার জন্য হারাম করে দিয়েছে। কখনো না হয় যেন। ভালো থাকবেন, দুজনের দোয়া রইল। আমার চোখের কোণে জমা জল আমি নীরবে মুছে নিলাম, সবার অগোচরে। বোধ হয় না, কেননা সাদাব ভাই ঠিকই আমাকে জল মুছতে দেখে ফেলেছেন। আব্বা বললেন, রূপমা, তোর চাচাই বাসায় গিয়ে বেড়াবি কয়টা দিন। আমি সঙ্গে সঙ্গে বললাম, না বাবা, আমি বাসায় যাব। তোমার বাসায় আমার জায়গা হবে তো? বাবা ছিছি করলেন, কী সব বলিস মা? বাবারে কি কখনো সন্তানদের ফেলে দিতে পারে বল? এই ধরনের কথা কখনো ভাববি না। তোর কেউ না থাকুক, এই বুড়ো বাপটা আছে আর সব সময় থাকবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিধাতার কাছে। আমাকে স্বামীর ভালোবাসা দেয়নি তাতে কি, বাবা মা সহ আরও অনেক আপনজনদের ভালোবাসা দিয়েছেন, যা আমার জন্য যথেষ্ট। বাবার সাথে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডাক শুনতে পেলাম। সাদাব ভাই এগিয়ে আসছেন, তাকে দেখে আমি দাঁড়ালাম। সম্পর্কে কাজিন হলেও তার সঙ্গে অনেকটা অচেনা মানুষের সম্পর্ক আমার সব সময় ছিল। একে তো বয়সে বড় অত্যাধিক, তাই ঠিক মিশতে পারিনি।
দ্বিতীয়ত উনি স্কুল পাশ করে পড়াশোনার জন্য অন্যত্র চলে গিয়েছিলেন, তাই বাড়িতে আসতেন কম। বলতে গেলে পারিবারিক কোনো অনুষ্ঠান হলেই আমাদের দেখা হতো। তখন কিরে রূপ কেমন আছিস এই ধরনের হাই হ্যালো টাইপ কথাবার্তা হতো। তাই সাদাব ভাইয়ের সামনে সবসময় সংকুচিত থাকি আমি, চাইলেও ফ্রি হতে পারি না। বাবা বললেন তুই দাঁড়া, আমি গাড়ি ঠিক করে আনি। আমি জবাব দিলাম আচ্ছা। বাবা চলে গেলেন, আমি দাঁড়িয়ে রইলাম সাদাব ভাইয়ের জন্য। উনি আমার মুখোমুখি এসে কাঁচোমাচো কণ্ঠে বললেন কেমন আছিস। আমি অবাক নয়নে মেললাম। এটা কি কেমন আছিস জিজ্ঞেস করার সঠিক প্লেস নাকি সঠিক সময়? এমনভাবে জিজ্ঞেস করছেন না জানি কত বছর পর ওনার সঙ্গে দেখা হলো আমার কেন যেন খুব হাসি পেয়ে গেল। আমি ফিক করে হেসে দিলাম। সাদাব ভাই আমার হাসি দেখে খানিকটা স্বস্তি পেলেন বোধ হয়। ওনার কপালের মসৃণ ভাঁজগুলো অনেকটাই মিলিয়ে গেল। আমি হাসি থামিয়ে বললাম জি ভালো আছি, আপনি ভালো আছেন সাদাব ভাই? আরে ভালো, আমার আবার কি? বলতে বলতে উনি ঘাড় চুলকালেন। আমি জিজ্ঞেস করলাম ডাকলেন কেন? তুই মায়ের উপরে রাগ করে বাড়ি ফিরে যাচ্ছিস তাই না? মা তোর সাথে কেমন ব্যবহার করেছে তা আমি দেখেছি রূপ। ভাইয়াকে এই পর্যায়ে অপ্রস্তুত দেখালো ভীষণ। আমি পাত্তা না দেবার ভান করে বললাম না তেমন কিছুই না, এমনিই বাড়ির জন্য মন টানে বেশি। তাই বুঝি? বয়স কি আর এমনিই হলো? শোন বাধা দেব না, কিন্তু ইচ্ছে হলে 2 দিন থেকে যা। জারিফা তোকে পেয়ে খুব খুশি হয়েছিল, কেমন উচ্ছ্বাস ছিল ওর দেখিসনি? মার জন্য না হোক জারিফার জন্য হলেও ঘুরে যাস। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম চাচার বাড়িতেই যাব এখন। 2 দিন থেকে বাড়ি ফিরবো। সত্যি বলতে জারিফাকে ভীষণ ভালো লাগে আমার। পুতুল পুতুল একটা মেয়ে, ভীষণ মায়াবী চেহারা, কণ্ঠটাও টানা। যখন রু বলে ডাকে শুনলে প্রাণ ভরে যায়। ও বলা হয়নি জারিফা আমাকে রু বলে ডাকে সব সময়। বাবা ঠিক সেই মুহূর্তে এসে ডাকলেন নাম ধরে, রূপমা রিস্কা চলে এসেছে। আমি সাদাব ভাইকে কিছুই বললাম না, বাবার দিকে এগিয়ে গেলাম। সাদাব ভাইয়ের ভাঁজমুক্ত কপালে আবারও ভাঁজ পড়ল। বেচারা ভাবছে আমি রাগ করে বাড়ি ফিরে যাচ্ছি। ইস কি দরদ! নিজের কথায় নিজেই হাসলাম মনে মনে। কেন যেন সব কিছুই ভালো লাগছে এখন, সব কিছু। আমি বাবাকে বুঝিয়ে বললাম যে 2 দিন চাচার বাড়িতে বেড়াতে যাই। বাবা মানা করলেন না, তিনি চলে গেলেন। সাদাব ভাই অন্যদিকে ফিরে ফোন টিপছেন। আমি পেছন থেকে তার পিঠ বরাবর আলতো টোকা দিতেই উনি কেঁপে উঠলেন। আমাকে দেখে সঙ্গে সঙ্গে চমকিত গলায় বললেন রূপ যাসনি? আমি প্রাণোচ্ছলভাবে এদিক ওদিক মাথা দোলালাম। জি না, আপনাদের বাড়িতে যাব। সমস্যা কোনো? না না, আমার সৌভাগ্য, ভাইয়া গদ কণ্ঠে বলে উঠলেন। আমরা দুজনে মিলে রিস্কা ঠিক করব যখন, তখনই আমার শাশুড়ি মাকে আসতে দেখলাম। সঙ্গে অধরার বাবা মাও আছেন। আমার হুট করে মনটা বিষণ্ণতায় ভরে উঠল। এই মহিলার তো কোনো দোষ নেই, তবুও কি কঠিন যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন উনি। আমার অবাক লাগে এমনও মা হয়, কি পাষণ্ড। আমার শাশুড়ির ছলছল চোখজোড়া আমাকে অনেক কিছুই বলল গোপনে। আমিও চোখের ভাষায় তাকে বললাম ভালো থাকবেন আম্মা, আপনার প্রতি আমার সামান্যতম রাগ বা অভিযোগ নেই। আমার দুর্ভাগ্য এত ভালো শাশুড়ি পেয়েও হারাতে হচ্ছে। পরক্ষণে চোখজোড়া অধরার বাবা মায়ের দিকে গেল। তাদের আক্রোশ ভরা দৃষ্টি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। আমি চোখ সরিয়ে নিলাম। মাঝে মাঝে অনেক কিছু উপেক্ষা করাই উত্তম। টুংটাং আওয়াজে রিস্কা এগিয়ে চলেছে। রাস্তা মোটামুটি খালি। আমি চেপে বসে আছি সাদাব ভাইয়ের সঙ্গে। বিন্দু পরিমাণে শরীর স্পর্শ হচ্ছে না। নীরব থেকে রাতের নিস্তব্ধতাকে অনুভব করছি। আজ কেন যেন খোলা পাখির ন্যায় লাগছে নিজেকে। অনেক দিন যাবৎ পিঞ্জরাতে বন্দি হয়ে পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন লাগবে, ঠিক তেমন। সাদাব ভাইও চুপ করে আছেন। কিছু একটা না বললে ভালো দেখায় না, তাই নিজে থেকেই প্রশ্ন করলাম ভাবির কি খবর ভাইয়া? ভাইয়া অপ্রস্তুত কণ্ঠে জবাব দিলেন আছে ভালোই। এত গাছাড়া ভাব। ভাইয়া জবাব দিলেন না। আমি ফের বললাম ওনার প্রতি আপনার এত রাগ কী নিয়ে, কী কারণে? ভাইয়া হঠাৎ কণ্ঠে কাঠিন্য যোগ করে বললেন তুই বুঝবি না, তোর বৈবাহিক পরিস্থিতি যেমন আলাদা আমারটাও আলাদা। আমি ধরে রাখতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু সেই থাকতে চায়নি, আর আমি রাখতেই চাই না। রূপ কেন? জারিপার কথা ভাবেন একবার। আমি ওকে মায়ের আদর দেব, এটা হয় না ভাইয়া। মা মাই হয় আর বাবা বাবা। কেউ কারো শূন্যস্থান কখনোই পূরণ করতে পারে না। ভাইয়া ক্ষণকাল চুপ থেকে বললেন যে শূন্যস্থানও আমার ভেতরে তৈরি করেছে তা কোনো দিনও পূরণ হবার নয় রূপ। তবুও বেঁচে আছি তো আছি না। আমি যদি শূন্যস্থান নিয়েই বেঁচে থাকি তাহলে আমার মেয়েও পারবে। এরপর কি বলতে হয় আমার বোধগম্য হলো না। বাড়ির কাছাকাছি তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। ভাইয়া কলিং বেল টিপলেন। আমার বুক ধুকপুক করছে। যদিও চলে এসেছি তবুও কাকি আবার কেমন রিয়াক্ট করবেন এই ভেবে ভীষণ ভয় লাগছে। কিন্তু আমাদের দুজনকেই অবাক করে দিয়ে তন্দ্রাভাবে দরজা খুললেন। আমার মনে হচ্ছে আমি এখানে এসে বড় ভুল করে ফেলেছি। না আসলেই ভালো হতো। চাচির এরকম কালো মুখ এবং খোঁচা মারা কথা হজম করতে হতো না।
মনটা বিষণ্ণতায় ভরে আছে। দাদির ঘরে ঢুকে আমি চুপ করে বসে আছি জারিফার জন্য। আসলেও জারিফা আমাকে ভুলেই গেছে একদম। আম্মুকে পেয়ে সে মহা খুশি। আমি অপেক্ষা করছি সকাল হলেই এই বাড়ি থেকে বিদায় নেব। এরপর এদিকে আমার ছায়াটাও কেউ দেখবে না। আর আশা করি বুক চিরে একটা লম্বা গভীর দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেল। সেই দীর্ঘশ্বাসের শব্দ দাদির কর্ণগহ্বর অবধি পৌঁছচ্ছে বোধহয়। তিনি আমাকে বললেন, মন খারাপ করিস না বোন, যা হয় আল্লাহর ইশারায় হয়। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এটা ভুল বললে। পৃথিবীতে কত পাপ হয়, খুন হয়, অন্যায় হয়, সেগুলোও কি আল্লাহর হুকুমে হয়? দাদি বললেন, অত বুঝি না বোন, তোর কপালে সুখ আসবে আমি জানি। আমি মৃদু হাসলাম। আমার কপালে কোনো দিনই সুখ হবে না, কোনো দিনই না। আমার জীবন থেকে সুখ নামক পাখিটা তো বহু আগেই অন্যের খাঁচায় নিজেকে সঁপে দিয়েছে। বুঝতে পারছেন না? না পারারই কথা। বুঝিয়ে বলি শুনুন। আমি একজনকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সেই। সে জানতো না এই কথাটি, তা না, শুরু থেকে সব জানতো। প্রথমে উপেক্ষা করে গেলেও আবেগের কাছে একসময় ধরা দিতে বাধ্য হলো। আমার ভালোবাসাকে কবুল করলে আমরা দুজনে একটা সুন্দর জীবনযাপন করতে শুরু করলাম। অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে করছে কে সেই মানুষটি? তাহলে শুনুন। আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়টির নাম হচ্ছে সাদাব ভাই। মাত্র 12 বছর বয়সে ওনার প্রতি আমার প্রথম অনুভূতিটা জাগ্রত হয়। ভালোবাসা, প্রেম কী জিনিস তখনও ভালো করে বুঝতে শিখিনি। শুধু এতটুকুই বুঝতে পারতাম, উনি আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, খারাপ মন ভালো হয়ে যায়। ওনার কণ্ঠস্বর আমার অন্তর ঠান্ডা করে দিত। ওনাকে এক পলক দেখলে পুরো দিনটা আমি রুমঝুম খুশিতে কাটাতাম। এভাবেই কেটে গেল 3টি মাস। 3 মাস পরে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। তখনও তাকে বলাই হয়নি ভালোবাসি। আমি এক রাশ বিষণ্ণতা আর অভিমান নিয়ে তার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে দেখা হতো ঠিকই, কিন্তু বলে উঠতে পারতাম না, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। খুব গোপন ছিল এই বিষয়টি, একান্তই আমার। সেবার আমার ছোট মামার বিয়ে, পরিবারের সবার দাওয়াত পড়লো। যথারীতি হলুদের দিন বিকেলবেলায় মাইক্রো ভাড়া করে যাওয়া হলো আমাদের। একই মাইক্রোতে সাদাব ভাইও ছিলেন। উনি তখন পড়াশোনা শেষে ভালো চাকরির চেষ্টা চালাচ্ছেন। ঘন চাপদারিতে ওনাকে দেখতে এত সুন্দর লাগতো, আমি অপলক তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে চোখ পড়ে যেত, আমি দৃষ্টি ফিরিয়ে নিতাম হতভম্ব হয়ে। লজ্জা লাগতো ভীষণ, তা ওনার দিক থেকে নিজের নেত্র ফেরাতে পারতাম না। সেই বিয়ের সময় কিভাবে সাদাব ভাই টের পেয়ে গেলেন আমি তাকে পছন্দ করি। দুপুরের খাওয়া শেষে এক খিলি পান মুখে পুরে আমি বড়দের মতো করে চাবাচ্ছি। সাদাব ভাই টুপ করে কোথা থেকে এলেন, আমার লাল ঠোঁটে আঙুল চালিয়ে চলে গেলেন। আমি বরফের ন্যায় জমে গেলাম ওখানেই। স্তব্ধ নয়নে তাকিয়ে রইলাম দীর্ঘকাল। কি হলো ব্যাপারটা বুঝতে বুঝতে সাদাব ভাই দ্বিতীয় দফা এলেন। বললেন, তুই এতটা বুদ্ধিমতী হোসনি যে আমার থেকে লুকোবি সব কিছু। রাঙা হয়ে উঠল আমার গাল। কথাটি শোনা মাত্রই, ভালোবাসি বলা হয়নি, তবুও দুজনের কাছে এসে পড়েছিলাম। উনি কথা দিয়েছিলেন চাকরি নিয়ে ভালো পজিশনে গেলে আমার কথা সবাইকে জানাবেন। পরিবারের কেউ আপত্তি করবে বলেও আমার বিশ্বাস ছিল না। 2 বছর একে অপরের সাথে চুটিয়ে প্রেম করেছিলাম। ওই 2টি বছরই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি ওখান থেকেই পেয়েছি। কাউকে বলে বোঝাতে পারবো না কতটা সুখী ছিলাম আমি। কিন্তু আমার নিয়তি আমাকে সুখী করতে চায়নি বোধহয়। তাই তো চাচা চাচি কাউকে না জানিয়েই তন্দ্রা ভাবিকে আংটি পরিয়ে এসেছিলেন। 15 দিন পর সাদাব ভাইকে দাওয়াতের কথা বলে সেই বাড়িতে নিয়ে যান এবং ঘরে ফেরেন বউ নিয়ে। আমি যতটা না হতবিহ্বল হয়েছিলাম তার চাইতেও বেশি হতবিহ্বল ছিলেন সাদাব ভাই। বাসর রাতটা শুনেছিলাম ঘরের বাইরেই কাটিয়ে দিয়েছিলেন রাগ করে। আমি অবশ্য বউ দেখে সেই বিদায় নিয়েছিলাম তাদের বাড়ি থেকে। আমাকে কেউ হারিকেন জ্বালিয়েও খুঁজে পায়নি। কিন্তু যখন শুনলাম সাদাব ভাই কোনোভাবেই স্বাভাবিক হতে পারছেন না, তখন একবার গেলাম ভীষণ সাহস নিয়ে, যেন কিছুই হয়নি। এমনি করে বললাম, 2 মাত্র বছর, কি হয় ভুলে গেলে? একজনকে পেতে চেয়ে আর 4 জন মানুষকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? সাদাব ভাই প্রত্যুত্তরে বলেছিলেন, ভালোবাসি রূপ, বড্ড বেশি। গলার মাঝে আটকে রাখা দমটাকে আমি গিলে নিয়েছিলাম। কাঠ কণ্ঠস্বরে বলেছিলাম, ভালোবাসার দিব্যি, স্বাভাবিক হন, সংসার করুন। ভাবি ভীষণ ভালো, আপনার সব কষ্ট দূর করে দেবে। সাদাব ভাই ছাদের উপরে আমার হাত জোড়া চেপে ধরে হাউ মাউ করে কেঁদে দিয়েছিল। আমি ফিরেও তাকাইনি। বড় চাচি আড়ালে বলেছিলেন তিনি নাকি সব জানতেন। আমাদের আচরণ ওনার মনে সন্দেহ জাগিয়েছিল, তাই এভাবেই হুট করে বিয়ে করিয়ে দিয়েছেন। উনি কেন যে আমাকে সাদাব ভাইয়ের স্ত্রী হিসেবে মেনে নিলেন না তা আজও জানি না। যদি আমি এরপরেও সাদাব ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করি তবে আমার বাবা মাকে চূড়ান্ত অপমান করবেন। সেই চলে আসা শেষ আশা।
এরপর আবার এই এলাম। মাঝে আর একবারও যাইনি সাদাব ভাইয়ের বাড়িতে, তবে সব সময় তার খোঁজ খবর রেখেছি। জারিফা হওয়ার সংবাদটাও আমি পেয়েছিলাম নিজে থেকে খোঁজ করে। হাস্যকর লেগেছিল, যাকে এককালে পিঁপড়ে ছুলেও হিংসেই মরতাম, সেই মানুষের সন্তান অন্যের গর্ভে। তবুও আমার এতটুকুও জ্বলন হয়নি। তবে কি ভালোবাসা ঠুনকো ছিল, নাকি কঠিন নিয়তির কাছে সবটাই মিথ্যা জানি না। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন, যাকে নির্দোষ ভেবেছিলাম তার ভেতরে কত বড় সত্য লুকিয়েছিল, তাই না? তবে হ্যাঁ, এটা অস্বীকার করতে পারবো না, প্রহর সাহেবকে ভীষণ মনে ধরেছিল আমার। যদি না অধরা নামক ব্যক্তিটি আমাদের দুজনের ভেতরে থাকতো, তবে হয়তো ভীষণ সুন্দর একটি সংসার আমিও গড়তে পারতাম। একদিক থেকে অধরা আর প্রহর সাহেবকে ধন্যবাদও দিতে হয়, বিপদের সময়েও দুজন দুজনের হাত ছাড়েনি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমার বিয়ের দিন বিছানায় যে রক্তের দাগের কথা বলেছিলাম তা অধরা ছিল। আমাকে বিয়ে করার রোগে মেগে এই কাণ্ড ঘটিয়েছিল নাকি। যাই হোক, নিয়তি আমাকে কোনোভাবেই জয়ী হতে দিল না। জানি না এরপরে আর কতবার হারতে হবে আমাকে। ভালোবাসা নামক শব্দটাকে মুছে দিয়েছি জীবন থেকে। এবার থেকে আমি একাই বাঁচবো, আমার জন্য বাঁচবো। আমি আমাকে ভালোবাসি, আর কাউকে না, কাউকেই না। গভীর রাতে ফোনে মেসেজ এলো, আমি এখনও জেগে। কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছি না। মেসেজ দিয়েছেন সাদাব ভাই, তন্দ্রাকে আমি ছাড়তে চাই রূপ। আমি মেসেজ সিন করার সাথে সাথে সাদাব ভাইয়ের নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেললাম। যেখানে ভাগ্যে সুখ নেই, সেখানে আরেকজনের সুখ কেড়ে নিতে যাওয়ার আমি কে? সকাল হলেই এই বাড়ি ছাড়তে হবে আমাকে, যেভাবেই হোক। আর কোনো দিন আমার ছায়াটাও পড়বে না। জারিফা নামক নিষ্পাপ শিশুটি তার বাবা মার ছত্রছায়ায় আনন্দে বড় হোক, দোয়া করি। আপনারাও করবেন কেমন? আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, নিয়তির সামনে উঠে দাঁড়াতে পারি যেন যতবার সে আমাকে নিচু করে দিতে চাইবে সমাজের সামনে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।